আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমার নতুন অ্যাকাউন্ট পুরাতন অ্যাকাউন্টটা পাওয়ার পরেই প্রথম লাইভে আসলাম। সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশে আজকে ঈদ চলতেছে, অলরেডি রাত হয়ে গেছে। সবাইকে ত্যাগের মহিমায় সবাই যাতে আমাদের যেটা কমন প্রচলিত আছে যে মনের পশুকে কোরবানি দেওয়া, আমরা যেন সবাই ভালোভাবে চলতে পারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো আজকের অ্যাকচুয়ালি এই লাইভটার কোনো ইম্পর্টেন্স আমি বলবো জরুরি কোনো কিছু না আমার কাছে। আমি কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিলাম। তারপরেও কিছু কিছু পয়েন্টে আমার কাছে মনে হচ্ছে যে আমি কয়েকটা পোস্ট দিয়েছি, অ্যান্ড পোস্টগুলোতে অনেক লোকজন এটাতে মতামত দিয়েছেন। যেমন আপনারা দেখেছেন যে আমার সেই সবাই একটু মন খারাপ করেন, আমি যদি বলি প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান। অ্যাকচুয়ালি সে আমার দীর্ঘদিন রুমমেট ছিল, অতএব তাকে হ্যাঁ, অনেকে বলে যে বন্ধু বললে বন্ধুত্বের অপমান করা হয়। বাট একটা জিনিস আমি এখানে এক্সপ্লেন করেছি কেন অ্যাকচুয়ালি আমি তার বিরুদ্ধে বলা শুরু করেছি। আমরা সবাই ফ্রেন্ডশিপ কোড একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ওই আগে ব্রেক করেছে। এনিওয়ে, আমি এই কারণে অ্যাকচুয়ালি তার বোন যখন আমাকে মেসেজ দিল যে হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কেন আমার ভাইয়ের পিছনে লেগেছেন, তারপরে হচ্ছে আমি নাকি লোক পাঠিয়েছি তার বাসায় টাকা চেয়ে আর কি। অ্যাকচুয়ালি তার কাছ থেকে তো শেখ হাসিনার কাছে অনেক টাকা পয়সা ছিল, ওই সময়ই অফার গ্রহণ করি নাই, এখন করব। এনিওয়ে, আমি মনে হলো যে এটা ওকালতি ট্রিক্স হচ্ছে। আমাকে বলল যে টাকা পাঠাইছে, অত আমি হয়তো ভয় পেয়ে যাব, বাট হি ফরগট দ্যাট মাই ব্যাকগ্রাউন্ড, দ্যাট আমাকে এইভাবে ইজিলি কি ভয় দেখানো যাবে। সো এটা পরবর্তীতে সে একটা ইস্যু করতে পারে, এই জন্য আমি ডিসিশন নিলাম যে ইট মাস্ট বি আই পোস্ট ইন ফেসবুক, যাতে সবাই জিনিসটা জানতে পারে। সো আমি তাই করেছি। এরপরে উনি আমাকে ব্লক করে দিয়েছেন। অনেক স্টোরি এর আগে আমার সম্বন্ধে, অনেক গাঁজাখুরি স্টোরি যেটা বলিয়েছে মশিউর রহমান মামুন, যারা জিয়াউল আহসানের সাথে সে ছোটবেলায় একই কলোনিতে ছিল, এবং এটা আমি উল্লেখ করেছি একটা পোস্টে। মশিউর রহমান মামুনকে শেখ হাসিনা গভর্নমেন্ট আগে জিয়াউল আহসানের নেতৃত্বে তাকে ভিকটিম লন্ডনে পাঠানোর চেষ্টা করছে তারেক জিয়ার পাশে থাকার জন্য, এবং পরবর্তীতে অ্যাকচুয়ালি আমি বিএনপির কিছু লোকজনকে জানিয়েছিলাম, এবং পরবর্তীতে তাকে এনশিওর করেছে যে সে তারেক জিয়ার আশেপাশের জন্য না যেতে পারে। সো সে তখন অনেক গাল গল্প বলেছিল, যেটা আমি অ্যাকচুয়ালি প্রুভ করেছিলাম যে কি কি হেল্প করেছে, এই করেছে। ওরা ভেবেছে যে আমার ফাদারের পাসপোর্টের কপি বোধহয় আমরা কবরের সাথে দিয়ে দিচ্ছে, মিশরের ফেরাউদের মতো। ওটা তো দেয়নি। সো পাসপোর্টের কপিটা দিয়েছি, বাট নতুন পোস্টে আমি পাসপোর্টে দেয়নি, কারণ এটা আবার কমিউনিটি ভায়োলেট করে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড। সো এটা এক জিনিস। নেক্সট একটা জিনিস আমি পোস্ট করেছি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ভারতকে 900 একর মতো জমি দিয়েছিল, যেটা হচ্ছে মিরের সরা এলাকা। এটা হচ্ছে ফেনি চিকেন নেক, যেটাকে পপুলারলি বর্তমানে ভারতের মিডিয়াতে সরগরম। অ্যাকচুয়ালি মাসখানেক আগেও খুব সরগরম ছিল এটা নিয়ে, যে অ্যাকচুয়ালি এটা আমাদের একটা ডিফেন্সের একটা চরম একটা উইকনেস, যেটা 24 টিভির যে বর্তমান জিওসি আছে, কিছু করার নাই। মেজর জেনারেল মুশফিক আমার কোর্সমেট, সে আমাকে একজনকে দিয়ে খবর পাঠিয়েছে, জন্য আমি তার নাম না বলি, বাট এখানে জিনিসটা ডেপথ বোঝানোর জন্য নামটা নিতে হবে, এই জন্য আমি বলছি। সে ওখানে যাওয়ার পর অ্যাকচুয়ালি ওখানকার ডিফেন্স পুরোটা রিঅর্গানাইজ করেছে। এটা নিয়ে সে প্রফেসর ইউনুসকে একটা প্রেজেন্টেশন দিয়েছে, এবং রিকমেন্ড করেছে ওখানে একটা যেন ওখানে যেন একটা ক্যান্টনমেন্ট থাকে, একটা ব্রিগেড প্লাস ফোর্স দিয়ে, এফেক্টিভ একটা ফোর্স দিয়ে, সেটা হচ্ছে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো এর পরবর্তীতে যেটা হয়েছে, ওখানে অন গ্রাউন্ডে গিয়ে দেখা গেছে যে তখন আমি যে পোস্টে যেটা লিখেছি যে শুধু মেরিকেট ছিল, বেক্সিম কোড ছিল, আর হচ্ছে এশিয়ান পেইন্টস ছিল। এখন আমি শুনতেছি যে হঠাৎ করে নাকি ওখানে ইন্ডিয়ান এসিআই, তারপরে আমি কয়েকজন অফিসারের পোস্টে দেখলাম, এবং তারা কিছু একটু মনে হয়েছে যে নেগেটিভ টাইপ কমেন্ট, যে আমি ভুল তথ্য কিছু দিচ্ছি। বাট পরে দেখলাম এরা সবাই ভারতীয়, সেই ভারতীয় কোম্পানিগুলোতে চাকরি করে। সো
আহ, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে ভারতীয় কোম্পানিতে চাকরি করলে আমাদের লয়ালিটি থাকতে হবে বাংলাদেশের প্রতি। সো ওখানে অ্যাকচুয়ালি অলরেডি যখন কয়েকটা রেকি মিশনে গিয়েছে 24 ডিপ থেকে, তখন দেখা গেছে যে ওখানে দুইটা জেটি আছে, একটা হচ্ছে বসুন্ধরা জেটি, আরেকটা যেটার ওটা কাদের আহ, আহ, আমি মানে আমার সোর্স যে আছে সে নির্ধারণ করতে পারিনি, বাট এটা অ্যাজিউম করেছে এটা ইজ ফাইন্যান্স বাই ইন্ডিয়া। কারণ তখন মানে দুইটা ভারতীয় জাহাজ পার্ক, যখন একটা হেলিকপ্টার রেখে চলতেছিল, দুইটা ভারতীয় জাহাজ ছিল। এবং নর্মালি যেটা হয়, একটা দেশের সাথে যখন বাণিজ্য হয় তখন এটা একটা অফিসিয়াল পোর্টের মাধ্যমে জিনিসগুলো ডাউনলোড করা হয়, আবার যদি কোনো কিছু লোড করা হয়। কিন্তু এই জেটিগুলোতে কোনো সরকারের যেটা এটা কি ব্যবসায়ী তো বলে যে পোর্ট অথরিটি যেটা আছে, হ্যাঁ, ব্যবসার আন্ডারে সম্ভবত থাকার কথা, তাদের বোধহয় একটা কন্ট্রোল থাকে, আমি নামটা ভুল বলতেও পারি, ওখানে থাকার কথা, যেটার মধ্যে হচ্ছে কি জিনিস বিদেশ থেকে আসতে কি জিনিস যাবে, এবং ওই জিনিসটা ছিল না। এবং আমরা সবাই জানি যে শেখ হাসিনা সরকার হচ্ছে কি বারবার দরকার নাকি, না বারবার দরকার না, এটা দেশের মানুষ বুঝে গেছে। বাট শেখ হাসিনা সরকার ভারতকে বলেছিল যা ইচ্ছা তাই দিয়ে দিছে, এবং এটার পার্ট এটা ছিল। এটার পরেই জেনারেল মুশফিক অ্যাকচুয়ালি রিকমেন্ড করেছে গভর্নমেন্টের কাছে যে এই জায়গাটার মধ্যে আমাদের কন্ট্রোল থাকতে হবে। সেই অনুযায়ী সরকার ডিসিশন নিয়েছে যে এখানে নেভিকে ডিপ্লয় করা হবে। আমার জানা মতে অলরেডি ঈদের আগের দিন ওখানে একটা রেকি পার্টি গিয়েছিল, এবং ওইটার কন্ট্রোল নেওয়া হচ্ছে মেইন জিনিস। সো আমি আশা করি বাংলাদেশ নেভি, বাংলাদেশ সরকার একটা রাইট ডিসিশন নিয়ে নিচ্ছে। এবং শেখ হাসিনা যেভাবে সবকিছু, এখানে উল্লেখ করতে হবে যে আমরা সবাই জানি যে শেখ হাসিনার অনুমোদনে ওই ফেনী করিডোরের ওখানে একটা নতুন ব্রিজ তৈরি করেছে ভারত। যেটা হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে যে একটা ইম্পর্টেন্ট সময়ে এই যে 900 একর জমিতে যে যাকে ইপিজেড এর নামে যেটা দেওয়া হয়েছিল, আমি বলবো হয়েছিল, কারণ এই জিনিসগুলো এখন যেহেতু কিছু কিছু জিনিস অলরেডি সরকার দিয়ে দিয়েছে এবং তারা কিছু ইনিশিয়াল এস্টাবলিশমেন্ট করেছে, এটার মধ্যে একটা নেগোসিয়েশন চলতেছে আমি যতদূর জানি। সো এখানে যেটা হয়, মানে আমি অ্যাজিউম করি যে ভারত যেটা করতো সেটা হচ্ছে একটা ক্রাইসিস টাইমের জন্য যদি তারা ফেনি নেক দিয়ে যদি কোনো কিছু করতে চায়, তাহলে এখানে তার যে ব্যাকআপ এলিমেন্টটা থাকতো, এখানে অলরেডি পোর্ট বানিয়ে এটার সাথে কমিউনিকেশনটা করেছিল। একটা জিনিস বুঝতে হবে যে ভারত সরকার কিন্তু কাউকে বিশ্বাস করে না। এই যে আওয়ামী লীগকে বিশ্বাস করে তারা, আপনারা সবাই জানেন সম্ভবত 2018 সম্ভবত ইয়ার সাথে, ভারতের সাথে ভাই সালগুলা নিয়ে বেশি ইয়ে করবেন না, বলবেন না যে আমি গুজব ছড়াই। আমি কোনো ডাটা নিয়ে এখানে বসিনি। সেটা হচ্ছে তারা দিয়েছিল যে আমাদের যে মোংলা পোর্ট এবং চিটাং পোর্ট তারা ব্যবহার করতে পারবে, এটা দিয়ে 16টা রুট দিয়ে তারা ত্রিপুরা, মেঘালয়, আসাম এই সমস্ত জায়গাগুলোতে দিয়ে তারা মাল আদান প্রদান করবে। সো এটা তো শেখ হাসিনা তাদের পাপেট, এটা গ্যারান্টেড। এটা কিন্তু না চলাকালীন সময় কিন্তু তারা ওই যে কালাদান প্রজেক্ট যেটা রাখাইন অঙ্গরাজ্য, ওইটাও কিন্তু চালাচ্ছে। সে হচ্ছে কোনো জায়গায় কাউকে কোনো কিছু বিশ্বাস করে না। সো এই কারণেই মানে ধরা হয়েছিল, তারা এখন স্লো যাচ্ছিল, বাট এখন বোধহয় 5ই আগস্টের পরে এক্সপিডাইট করেছে, এবং এটার বিরুদ্ধে বর্তমান সরকার কাজ করতেছে দেখেই কিন্তু খলিলুর রহমান এবং প্রফেসর ইউনূসের প্রতি ইন্ডিয়া একদম বিলা হয়ে আছে। সো এই জিনিসটা এখন বাংলাদেশ আর্মিটার কন্ট্রোল নিচ্ছে, দিস ইজ আলহামদুলিল্লাহ। বাট আমি যে জিনিসটা নিয়ে মেইনলি কথা বলতে চাচ্ছি, আমি বাংলাদেশ সেনাবাহিনীর যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমরা সবাই জানি 5ই আগস্টের সময় আপনারা একটা ফুটেজ দেখেছেন না, গাছের দূর থেকে একটা ভিডিও যেখানে শেখ হাসিনা চলে যাচ্ছে, ওটা কিন্তু বাংলাদেশের একজন এয়ারফোর্স অফিসার করেছিল, এবং সে ছিল হচ্ছে ভারতের এজেন্ট। সে যখন অ্যারেস্ট হয় তার গাড়ির ভিতরে অস্ত্র পাওয়া গেছে, এবং মানে হি ওয়াজ এ কনফার্ম ইন্ডিয়ান এজেন্ট, মানে অ্যাক্টিভলি বাংলাদেশ এয়ারফোর্সে চাকরি করতো। তাকে অলরেডি কোর্ট মার্শাল করে সে বোধহয় জেলে আছে। এরকম আর্মিতে মুজিবের কথা আমরা জানি, লেফটেন্যান্ট মুজিবের কথা আমরা জানি। সো আমি শুধু এটাই বাংলাদেশ সেনাবাহিনীকে আহ, এইটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা যেন যে কোনো সিচুয়েশনে কথা বলতে শিখি। এটার মানে এই না, জেনারেল ওয়াকার বলেছেন কি করিডোর দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, পোর্ট দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। 25শে জানুয়ারি উনি বলেছিলেন যে এটা নিয়ে যদি দেশের মধ্যে যদি কারো আনরেস্ট হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
সর্বমোত্ত হুমকির মধ্যে কোথায় কারা পড়বে? বাংলাদেশ পড়বে। বাংলাদেশের আপনি তো হচ্ছে কাস্টাডিয়ান অফ দ্য বাংলাদেশের গভর্নমেন্টের যে সভরেন্টি, আপনি যদি দেশের জনগণকে বলেন, এটা ভারত বা অন্য কেউ বলতে পারে যে বাংলাদেশের সার্ভেন্টি উইল বি অ্যাট স্টেক, আপনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হয়ে আপনি বলতেছেন অ্যাট স্টেক। এখন এই কি বলে এই ত্রাণের যে করিডোর ওইটা নিয়ে বলতেছেন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের তারপরে বিমান বাহিনী প্রধান একটা কথা বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের মধ্যে ঝুঁকি হয় এমন কাজ করবেন। তাহলে আপনার গত 16 বছর কি করছেন? যখন এই যে চুক্তি করেছিল যে পোর্টগুলো ব্যবহার করতে পারবে এবং আমি জানি না কোনো রেভিনিউ যেটা দেওয়ার কথা ভারতে ওটা দিয়েছে কিনা, বাট দিলে একটা নাম মাত্র, এটা নিয়ে আমরা অনেক লেখাপড়া করছি। তখন কি আপনাদের সার্বভৌমত্ব, তখন আপনার প্রশ্ন কেন তুলেছেন? তখন কি তুলেছিলেন? তখন তো তুলেন। সো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আহ, আমাদের ভিতরে একটা স্লো পয়জনিং করে একটা জিনিস ঢুকানো হচ্ছে যে, আমি এর আগে অনেকবার কয়েকটা লিখেছি যে ভারতীয় ফেভার ছাড়া আমাদের সরকার, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এত বিশ্বাসী করে ভাই ভারতের কন্ট্রোল ছাড়া আমরা ইয়া করতে পারবো না। কিন্তু এইটা আমাদের ভিতরে যে মানে মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি এর আগে একবার বলছি, জেনারেল শফিউদ্দিন আমার ইয়া ছিল, আমি যখন তার স্টাফ ছিলাম সিলেটে, তখন সে আমাকে একদিন বলেছিল যে ভারতের কন্ট্রোল ছাড়া আমরা চলতে পারবো না। আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি তার এগেন্সে কথা বলেছিলাম যে না স্যার, এটা ঠিক না, কারণ আমেরিকার নাকের ডগায় কিউবা আছে, তাদের সভরেন্টি নিয়ে আছে। সো এই ভারত আমাদেরকে চতুর্দিকে ঘেরাও করে আছে। এটা আমি বলবো যে ভারতের ডিসক্রেডিট, যে ভারতের উইক পয়েন্ট। সবাই মনে করে আমাদেরকে ভারত চতুর্দিকে ঘেরাও দিয়ে আছে, এটা আমাদের উইক পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি তাদের উইক পয়েন্ট। তাদের উইক পয়েন্ট কেন? কারণ হচ্ছে তাদের 7 সিস্টারের সাথে তাদের ইন্টারনাল অনেক ক্রাইসিস আছে। ওখানে ধর্ম নিয়ে তাদের ক্রাইসিস আছে। তারা তাদের মানে আইন শৃঙ্খলা বাহিনী যারা শুধু মুসলমানদের উপর নির্যাতন করে, তারা খ্রিস্টানদের উপর নির্যাতন করে। ওই সমস্ত কয়েকটা জায়গায় স্টেটগুলোর মধ্যে ইভেন 65-70% হচ্ছে খ্রিস্টান আছে। এবং এটা নিয়ে কিন্তু ওয়েস্ট খুশি না, এবং বর্তমানে যে আমেরিকা যে খুশি না, এটা আপনারাই দেখতেছেন। বাট এখানে একটা জিনিস হচ্ছে সবচেয়ে, যেটা আমি এর আগেও কয়েকবার বলেছি, যে আপনারা লেফটেন্যান্ট আবুরুর স্যারের বাংলাদেশের র এবং ইনসাইড র, এই দুইটা বাংলায় পাওয়া যায়। আমার ওয়ালেও দিয়েছি পিডিএফ কপি, যদি হয় জিনিসটা পড়েন, বুঝেন যে তারা আমাদের কি করে। আপনি একটা সিচুয়েশন, একটা জিনিস দেখেন যে আমি প্রফেসর কলিমুলের সাথে অনেকবার ইয়াতে করে টক শোতে হাজির হয়েছি। উনি সরাসরি বলে তাহলে প্রফেসর কি ভারত আমাদেরকে ইন্টারভিন করতে পারে। রিসেন্টলি সে কি বলছে যে আর সময় মতো যদি নির্বাচন না হয়, বা আমাদের যে লালমনিরহাট এয়ারপোর্টটা যদি আমরা চায়নাকে দিই, তাহলে ভারত নাকি আমাদের এয়ার স্ট্রাইক করতে হবে। এই জিনিসটা আমার মনে হয় দিস ইজ দ্য টাইম। এই ধরনের আমরা অনেকেই জানি, ভারতের পেইড এজেন্ট আছে, ভারতের অনেক সাংবাদিক আছে যারা ডিজিএফআই এর ডিজি কর্নেল জেনারেল হামিদের সাথে নিয়মিত গলফ খেলতেন গলফ ক্লাবে। হ্যাঁ, বহুত লোকজন আছেন। হ্যাঁ, তাদেরকে তাদের গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি যোগাযোগ রক্ষা করতো আছে, কিন্তু তারা যখন পাবলিক স্টেটমেন্ট দিত অ্যাটলিস্ট একটু রেখে শেখে দিত। বাট এখন এটা শুরু হয়েছে প্রফেসর কলিমুল্লাহকে দিয়ে শুরু হয়েছে সরাসরি। সে কিছু হইলেই বলে ভারত এখানে ইন্টারভিন করবে। একটা জিনিস বুঝতে হবে, এই ধরনের পাবলিক বুদ্ধিজীবীদের যে প্রোপাগান্ডা, এটা সব জায়গায় চলে। কিন্তু আমার দেশের লোক যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, বাংলাদেশি নাগরিক, সে বলতেছে যে ভারত প্রতিবেশী দেশ আমাদেরকে ভারতের পক্ষে প্রোপাগান্ডা করতেছে। ইট ইজ নট অ্যাকসেপ্টেড, নট অ্যাকসেপ্টেড। আমি মনে করি যে বাংলাদেশ সরকার, ছাত্র জনতা যাদের আছে, পাবলিক, এই লোকটাকে স্টপ করা উচিত। কারণ সে একটা জিনিস দেখেন, সে একটা ইউনিভার্সিটির ভিসি বোধ হয়, এখন বোধ হয় রংপুরে। সে আগে ছিল জাহাঙ্গীরনগরের। সেখানে থাকা অবস্থায় জেনারেল আজিজ থেকে শুরু করে প্রচুর মিলিটারি অফিসারকে সে পিএইচডি ডিগ্রি দিয়েছে। পিএইচডিটা মানে আমি মনে করি যে সরকার যদি চায় এই সমস্ত পিএইচডি ডিগ্রি বাতিল করা উচিত। কি জন্য? এরা, আমি জানি না যে অফিসারগুলো অনেকেই করেছে। ভারত যেটা করে, দুই ধরনের লোককে, একটা হচ্ছে ছাত্র থাকা অবস্থায় যদি আওয়ামী লীগের ফ্যামিলি হয় তাদেরকে ভারতে নিয়ে যায়, নিয়ে গিয়ে পিএইচডি ডিগ্রি দেয়। আরেকটা দেখতে পারেন হচ্ছে যারা কনফার্ম আওয়ামী লীগের, যে আপনি যা জানেন না, মেজর হাফিজ 26 লঙ্গোর্সের লম্বা অ্যারেস্ট হয়েছিল কয়েকদিন আগে, যার ভারতীয় কানেকশন আছে, সে দেখবেন পিএইচডি। এই পিএইচডি কিন্তু ভারতের দেওয়া পিএইচডি। সে, তাকে তো যেহেতু আমরা পার্সোনালি ভালোভাবে চিনি যে কার কতটুকু ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে,
লেখার, অ্যানালাইজ করার, সে দেখি পিএইচডি ডিগ্রি হোল্ডার। এই হচ্ছে ভারত তাদেরকে পিএইচডি দিচ্ছে। আরেকটা গ্রুপকে বাংলাদেশ মিলিটারিতে আছে, জেনারেল আজিজ থেকে শুরু করে অনেককে তাদেরকে জাস্ট পিএইচডি ডিগ্রিটা দিয়েছে তার লয়ালিটি ক্রয় করার জন্য। এবং দেখেন, অনারারি, হি ইজ অনারারি লেফটেন্যান্ট কর্নেল। নর্মালি অনারারি র্যাঙ্ক নর্মালি মেজরের উপরে খুব কম দিয়েছে, আমার মনে হয় না। লেফটেন্যান্ট কর্নেল দিয়েছে হচ্ছে তাকে, যেহেতু সে ডিফেন্স নিয়ে কথাবার্তা বলে, তার ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য লেফটেন্যান্ট কর্নেল দিয়েছে। এবং আমি মনে করি সে যখনই এই জিনিসটা বলে, আমি মনে করি যারা টক শোতে প্রফেসর কলিমুল্লাহকে আনেন, আগের থেকে বলে দিবেন যে বাংলাদেশের এগেনস্টে কোনো কথা বলা যাবে না, বাংলাদেশের ভারতের পক্ষে। এখানে যে প্রোপাগান্ডাটা তারা চালাচ্ছে যে ভারত ইন্টারভিউ করবে, হোয়াট এ ডিসকাস্টিং। একজন, আমি বাংলাদেশের নাগরিক হয়ে বলতেছি, এটা যদি উনি একজন ক্রিটিক হিসেবে মনে করে যে হ্যাঁ বাংলাদেশের এটা নিয়ে সতর্ক থাকা উচিত, as a academician he should talk to he have a capacity to talk to the বাংলাদেশের ডিফেন্সের যারা কনসার্ন অথরিটি আছে, তাদের সাথে কথা বলে যে হ্যাঁ এরকম একটা যদি সিচুয়েশন হয়, ভারত হয়তো বা অ্যাগ্রেসিভ অ্যাকশন নিতে পারে, ইয়ার রেড করতে পারে। আপনার যদি মনে হয়, ইউ টেল দেম। আপনি পাবলিকলি কথা বলে ইউ আর আন্ডারমাইনিং বাংলাদেশ আর্মি, ইউ আর আন্ডারমাইনিং বাংলাদেশ এয়ারফোর্স, ইউ আর আন্ডারমাইনিং বাংলাদেশ নেভি। এই জিনিসটা আমি যখনই তার সাথে আসছি টক শোতে, আমি 2বার তাকে ধরেছিলাম, এর পরবর্তীতে আমার সামনে কখনো বলে নাই, কিন্তু অন্যান্য সময় গিয়ে বলতেছে। আমি বলবো যারা তাকে টক শোতে ডাকেন তাদেরকে, আপনাদের উচিত হবে, আপনারা না হলে আপনাদের টক শো দিয়ে প্রপাগেট করতেছেন বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সোভরেন্টির বিরুদ্ধে। একটা জিনিস দেখেন, ওদিক দিয়ে জেনারেল ওয়াকার বলতেছে বাংলাদেশের কি সার্বভৌমত্ব হুমকির মুখে। হোয়ার হি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ আর্মির এই জিনিসটা বুঝতে হবে যে আমরা যদি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, এই যে আমি যেটা বললাম, জেনারেল শফিউদ্দিন আমার সামনে বলেছে যে ভারতের কন্ট্রোল ছাড়া পারবো না। আমি তো প্রতিবাদ করেছিলাম, আমার র্যাঙ্ক ছোট হতে পারে, আমি তো বলেছিলাম যে স্যার কেন আমরা ইয়া করবো না। 2টা দেশের মধ্যে সম্পর্ক হয়ে হচ্ছে তাদের কি বলে এটারে সম্মানের ভিত্তিতে, এবং অ্যাকর্ডিং টু জেনেভা কনভেনশন, অ্যাকর্ডিং টু দ্য ইউএন, বাংলাদেশের পৃথিবীর প্রতিটা দেশের রাষ্ট্রের সম্মান ইজ ইকুয়াল, সমান। সেখানে কেউ বড় ভাই ছোট ভাই নেই। আমরা লোকাল পলিটিক্সের মধ্যে এই জিনিসটা আসে, কিন্তু আমাকে যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে, আই হ্যাভ অল দ্য রাইটস। আমি জেনারেল শহীদুদ্দিন 2বার বলেছিলাম, আরেকবার এমটি ডাইরেক্টরে বলেছিলাম যে ভারতের ইয়াতে আমরা চলবো, মানে এটা আমাদের 2টা সম্মানের ভিত্তিতে হবে। আমরা কেন ভারতের কন্ট্রোলের মধ্যে চলতে পারবো, এটা তো হইতে পারে না। সো এই জিনিসটা আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীর যত সদস্য আছেন, মিলিটারিতে, আর্মি, নেভি, এয়ারফোর্স, আপনাদের যারা প্রধান আছেন, তারা দেশকে বিক্রি করে দিয়েছেন, এখন আবার গ্রাউন্ডে আসছেন। আপনারা নিজেরা ভালো মতো জানেন যে 5ই আগস্টের আগে আমি অ্যাটলিস্ট 2 জনের সাথে কথা বলেছি যারা শুনেছে। জেনারেল ওয়াকার বলেছে যে রাস্তায় যারা আছে এরা কোনো ছাত্র না, এরা হচ্ছে কি বলে জানি ওয়ার্ডটা ইউজ করছে, জাস্ট মিনিট, সন্ত্রাসী। সরি, তারা হচ্ছে সন্ত্রাসী, দেশের আনরেস্ট তৈরি করতে চাচ্ছে। হ্যাঁ, এবং এটা দমন করতে হবে গুলি করে, এবং প্রতিদিন আমাকে কি বলে অ্যামুনিশন এক্সপেন্ডিচার রিপোর্ট দিতে হবে। আমি জানি না, এটার অডিও ক্লিপ আছে, অনেকেই শুনেছে, অনেকেই আমাকে বলেছে এটা যদি সারফেস হয় তখন জেনারেল ওয়াকার, আরে সারফেস হলে কি হবে? এর আগে জেনারেল ওয়াকার হাসনাত আবদুল্লাহর কাছে বলেছে যে প্রফেসর ইউনূস একজন কনভিক্টেড, তারে করা যাবে না, তো কিছুই হয় না। আমরা শুনাও আওয়ামী লীগ, মডারেট আওয়ামী লীগকে আনতে বলছি, তারপরেও কি হয়? বাংলাদেশের মতো আমরা একটা মানে খারাপ, আমরা জাতি হিসাবে একটা নিকৃষ্ট প্রজাতি। এই জিনিসগুলোর প্রমাণ পাওয়ার পরে আমাদের কিছু সাংবাদিক তখন ওই ঘোস্ট রাইটার হিসাবে, বসুন্ধরা গ্রুপের ঘোস্ট রাইটার হিসাবে তারা লেখায় জেনারেল ওয়াকারের গুণগান গায়। মিলিটারি কিছু রিটায়ার্ড অফিসার আছে, জেনারেল ওয়াকারের গুণগান গায়। কি শুধু ছোট্টখাটো কতগুলা লাভ পাওয়ার আশায়। আমার একজন প্রিটি সিনিয়র অফিসার যার রিটায়ার্ড, আমার আগস্টের আগে, আমি বলবো 2022-23-এর সাথে কয়েকবার কথা হয়েছে। যেহেতু আমার কাছে বাংলাদেশ আর্মির এই সিচুয়েশন নিয়ে আমি চিন্তিত, বাংলাদেশ আর্মি যে ধীরে ধীরে এভাবে গুম খুন থেকে শুরু করে ভারতের কাছে পদানত হচ্ছে, এটা নিয়ে আমরা কনসার্ন ছিলাম।
একজন সিনিয়র অফিসারের সাথে আমি কথা বলেছি যে স্যার এটা তো যদি কখনো শেখ হাসিনার পতন হয় আমাদের বাংলাদেশ আর্মিটাকে সবার আগে ঠিক করতে হবে। হ্যাঁ, ঠিক করতে হবে। কি করতে হবে? অ্যাটলিস্ট যারা গুম খুন এবং দেশদ্রোহী, দেশদ্রোহী মানে হচ্ছে ভারতের সাথে কানেকশন যারা আছে, কারণ আমি নিজেই কিছু অফিসারের নাম বলছি, কর্নেল ইমরান ইবনে রফিক নাম আমি ক্লিয়ারলি বলেছি যে তাদের সাথে ইন্ডিয়ান কানেকশন আছে। জিয়া আমাকে নিজে বলেছে তার সাথে ইন্ডিয়ান কানেকশন যে জিনিসগুলো আছে, ইন্ডিয়ার ভিতরে সে বাংলাদেশের যে ওদের যে বিচ্ছিন্নতাবাদীরা ছিল এদের পক্ষ এসে অপারেশন করে বাংলাদেশের ভিতরে গিয়েছে। সে বলছে তাকে অস্ত্র অ্যালাউ করা নাই, বাট সে জোর করে হিডেন অস্ত্র নিয়ে গেছে ওই অপারেশনের সময়। সো যাদের সাথে সরাসরি আমাদের সেনাবাহিনী ভারতের সাথে কোলাবোরেট করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যারা গুম খুনের সাথে জড়িত তাদের অ্যাটলিস্ট 20 থেকে 25 জনকে হ্যাং করতে হবে। দ্যাট ওয়াজ দ্য এক্সাক্ট কনভারসেশন বিটুইন। বাট আমি পরবর্তীতে এখন দেখি যে আই হেট টু সে ইট, মানে ডিফেন্স কন্ট্রাক্ট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যত ব্যবসা আছে সবচেয়ে হচ্ছে হাই ক্লাস ব্যবসা। বাংলাদেশ নতুন ট্যাঙ্ক কিনবে চায়না থেকে, ওইটার কন্ট্রাক্ট যদি আমি পাই তাহলে আই উইল বি এ মিলিয়নিয়ার। সো এটা হতে পারে, ব্যবসায়ীরা এটা আমেরিকাতেও এরকম হয়, ডিফেন্স কন্ট্রাক্ট নিয়ে অনেক ইয়া হয়। বাট কথা হচ্ছে ওইটার জন্য আমি আমার নীতি থেকে সরে যাব, এটা তো হইতে পারে না। আমার নীতি থেকে সরে যাব এটা হইতে পারে না। জেনারেল ওয়াকার যে কাজটা করতেছে বাংলাদেশের ভিতরে ভারতের একটা হেজিমনি তৈরিতে সাপোর্ট করতেছে, এখনো করতেছে। এবং আমি স্ট্রংলি এখনো বলি যে এই জেনারেল ওয়াকারই হচ্ছে একমাত্র বাংলাদেশের যত ধরনের ক্রাইসিস দেখতেছে, ইকোনমিক ক্রাইসিস দেখতেছে, এই করতেছে। আমি ইয়ার একটা ভিডিও খুব ফানি একটা মোশাররফ করিমের, যে পৃথিবীর ইয়া থেকে যত কিছু হিটলার এত মারছিল তার দোষে, আমি জাস্ট এক্স্যাক্টলি ওই জোকটারই ইয়া করতেছি যে বাংলাদেশে এখন প্রেজেন্ট যত সমস্যা আছে সব জেনারেল ওয়াকার। এটা নিয়ে অনেকে ফান করতে পারেন, আমিও ফান করে উদাহরণটা দিলাম, কিন্তু জিনিসটা হচ্ছে এই স্ট্রেংথেই আমি বারবার বলেছি যে উনি এখন পর্যন্ত ডিজিএফআই এনএসআই যাদেরকে নতুন বসাইছে তারা তার লোক, 9ডিপ তার লোক, বিজিবি তার লোক, এগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। সেই যারা পাবলিকে গুলি করেছিল আগস্টের 5 আগস্ট তারা এখনো আছে। এবং শুধু তাই না, তাদের একজনকে 9ডিপের জিওসিকে চেঞ্জ করে। সো এই যে ঘাপলা, আমাকে অনেকে ফোন করে বলেন আপনি এত কথা বলেন আর্মি নিয়ে, মানে আমার কোর্সমেট কয়েকজন বলে, কিন্তু পুলিশের ভিতরে এই হচ্ছে কি বলে সচিবদের মধ্যে এই হচ্ছে, আগে সচিব রয়ে গেছে, এই হয়েছে। আমি বললাম আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। আমি মেনলি বলতে পারি হ্যাঁ তাদের এটা করা উচিত, কিন্তু এটা বুঝতে হবে এই উসিলাতে ইউ আর গিভিং সাপোর্ট টু জেনারেল ওয়াকার, এবং এই জেনারেল ওয়াকারের স্ট্রেংথেই বাকি ওই সচিবগুলাকে চেঞ্জ করা যাচ্ছে না, বিকজ অফ দিস স্ট্রেংথ। আমি অ্যাকচুয়ালি মানে একটা কনসার্ন ছিলাম যে এই যে কয়েকদিন আগে একটা মানে একটা অফিসার্স অ্যাড্রেস দিল জেনারেল ওয়াকার, এটার আগ পর্যন্ত আমি বুঝতেছিলাম যে ডিজিএফআই এনএসআই প্রবাবলি তারা প্রফেসর ইউনূসের পক্ষেই কাজ করা শুরু করে দিছে। টোটালি রং। ডিজিএফআই এনএসআই স্টিল ওয়ার্কিং ফর জেনারেল ওয়াকার, এখন আরো যেটা হয়েছে, এখন তারা অফিসিয়ালি দেখানোর জন্য কিছু কিছু কন্ট্রোল আনার চেষ্টা করতেছে। হোয়ারেজ এই যে চন্দন নন্দী যে ইনফরমেশন পায় না, হি গেটস ইট ফ্রম এনএসআই। হয়তো ডিজি জানেও না, বা জানে, একটা গ্রুপ এখনো তাদেরকে ইনফরমেশন সাপ্লাই দিয়ে যাচ্ছে। এবং চন্দন নন্দী যেটা বলে ওদিকে কলিমুল্লাহ এটারে ইয়া করে, পিনাকিদা এটা ঠিক কথাই বলেছে যে ওখানে যে চন্দন নন্দী বলে এটা নিয়ে হুক্কা হুয়া শুরু করে দেয়। বাট এই চন্দন নন্দীকে ইনফরমেশন দিচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থা। এবং আমরা যতই বলি এই যে গোয়েন্দা সংস্থাগুলা ডিজিএফআই এনএসআই কে রিফর্ম করতে হবে, তাদের যে ক্যাপাবিলিটি আছে, তাদের চার্টার অফ ডিউটি সেট আপ করতে হবে, যাতে তারা বাংলাদেশের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের মধ্যে যেন সেটা নাক গলাইতে না পারে, অন্যান্য জায়গায় নাক গলাইতে না পারে। কিন্তু আমরা পারতেছি না, কি জন্য? অনলি বিকজ অফ জেনারেল ওয়াকার যদি থাকে আপনি সামনে নির্বাচনও ঠিক মতো করতে পারবেন না, এটা আমি আগে বারবার বলছি। সো আমাকে সবাই যত যাই বলেন, যারা প্রেজেন্ট সার্ভিং মিলিটারি অফিসার যারা আছে, একটা জিনিস বুঝতে হবে, সবকিছু বাদ, ওকে, সোভরেন্টির ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। এটা আমাদের ইমানি দায়িত্ব, একটা জিনিস মনে রাখবেন যে দেশপ্রেম কিন্তু ইমানের অঙ্গ। জেনারেল ওয়াকার 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি বঙ্গভবনে গিয়ে নামাজে ইমামতি করেন,
বাট উনি ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেন। আমি আমি তো তাকে বেইমানি বলবো। উনি যদি ভারতের সাথে যোগাযোগ রাখেন, এখনো আপার সাথে যোগাযোগ রক্ষা করেন, এবং এখন পর্যন্ত যে সমস্ত তথ্য উপাত্ত আছে কোনো চেঞ্জ হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই। সো আমি শুধু যারা আছেন, যাদের সেনাবাহিনীতে, আমি অনেক সময় মানে প্রত্যেকেই বলেছি যে অ্যাকচুয়ালি একটা সিভিল জায়গায় থেকে প্রতিবাদ করা এক ধরনের জিনিস, আর মানে মিলিটারিতে প্রতিবাদ করা ইজ ডিফারেন্ট। বাট কথা হচ্ছে, যখন আমার সামনাসামনি আই উইল ফেস দ্য, মানে অন্য জায়গায় করতেছে আমি জানি, গুমখুট করতেছে, এই করতেছে, সেই করতেছে আমি জানি, বাট আমাকে তো বলতেছে না, আমি কিন্তু এটা প্রতিবাদ করতে পারবো না, বিকজ আই ডোন্ট হ্যাভ প্রুফ। কেউ গুমখুন সাক্ষী রেখা করে না। কিন্তু যদি এটা সরাসরি আপনার কাছে আসে, এই যে সর্বহত্যার প্রশ্নে, এই যে জেনারেল ওয়াকার যখন বললেন যে বাংলাদেশের সর্বমোত্ত এটার পথে সর্বমোত্ত মানে হুমকির মধ্যে পড়বে, আমি বলি তো জিজ্ঞেস করতে স্যার আপনি কি বলতে চাচ্ছেন হুমকির মধ্যে পড়বে? ভারত আমাদের হুমকি কারা কারা দিচ্ছে? আর সবচেয়ে ইম্পর্টেন্টলি আমি যেটা মনে করি বর্তমান সিচুয়েশনটা, ফার্স্ট হচ্ছে জেনারেল ওয়াকারকে সহায়তা হবে, এটা হচ্ছে একটা প্রাইম ডিউটি। এরপরে বাংলাদেশ আর্মিকে অ্যাকচুয়ালি সবাই রিফর্মের কথা বলে, হ্যাঁ রিফর্ম তো অবশ্যই প্রয়োজন। বাংলাদেশ রিফর্মগুলো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে রিটেন পলিসি এবং গেছে, এটার মধ্যে অ্যাকচুয়ালি রিফর্ম করার কিছু নাই। ইট ইজ এ অলরেডি টেস্টেড জিনিস। বাট যেটা হচ্ছে আমাদের ব্রেইন, রাজনৈতিক দলগুলাকে, ওই ব্রেইনগুলাকে মোটিভেট করতে হবে যে সেনাবাহিনীকে এই ধরনের কাজে করা যাবে না। আমি আবারও বলি যে বর্তমানে যে সিচুয়েশন আমরা দেখতেছি, মানে একদম নাম নিয়েই বলি, বিএনপি যেভাবে ভারতীয় কথাবার্তা ইকো করতেছে, বাট গুড থিং, এই যে দুদু আর যে কয়জন উল্টাপাল্টা কথা বলতো, সালাউদ্দিন, এদের সবাইকে বেগম খালেদা জিয়া ম্যাডাম নিজে বলে তাদেরকে একটা করে এক্সপ্লেনেশন ধরাইছেন যেন তারা তাদের মুখে লাগাম দেয়। বাট এটা হচ্ছে কি, আমি বলি স্টিল ইটস নট এনাফ। বেগম খালেদা জিয়া ইজ এ ট্রু প্যাট্রিয়ট লাইক হার হাজব্যান্ড, বাট আই হ্যাভ অল দ্য ডাউট তারেক জিয়া, অল দ্য ডাউট। কারণ উনার মাধ্যমেই এই ভারত, বাট একটা জিনিস আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি যে প্রি সোশ্যাল মিডিয়া বাংলাদেশি পলিটিক্স আর পোস্ট সোশ্যাল মিডিয়া ইজ নট দ্য সেম। আপনারা যা কিছু বলবেন জনগণ মাইনে নিবে তা না। এবং বাংলাদেশ যে একটা সবাই মব কালচার নিয়ে এত বড় বড় কথা বলেন। মব কালচার কেন হয়? যখন আপনি রাইট ওয়েতে আপনি ডিসিশনটা নিতে পারতেছেন না তখন। আমি মব কালচার সাপোর্ট করতেছি তা না, কারণ এই মব কালচার সাপোর্ট করলেই এই মব গিয়া উল্টাপাল্টা জায়গায় গিয়া কিছু কিছু বাংলাদেশের ভিতরে সুবিধাবাদী লোকরা গিয়া ইন্ডিয়ার সাথে মিলা যায়, আর সে নিজের সুবিধার জন্য একটা বাড়িতে আওয়ামী লীগ বলে করে লুটপাট চালাবে না, এটা তো গ্যারান্টি দেওয়া যায় না। এই জন্যই মব কালচার খারাপ। কিন্তু এই মব কালচারটা আসতেছে কি জন্য? কারণ আমাদের সরকার রাইট টাইমে রাইট ডিসিশনটা নিতে পারতেছে না। সরকার এখন একটা ডিসিশন নিতে যাচ্ছে, বিএনপি গিয়ে বলবে না এটা নেওয়া যাবে না। চুপপুরে ইয়াটা ছিল একটা জরুরি জিনিস ছিল, বিএনপি দিচ্ছে যে বিএনপি ইজ নট এ কি, চুপ্পু ইজ নট এ থ্রেট। এখন তো বুঝতেছেন থ্রেট কিনা। সো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে জনগণের সাথে থাকতে হবে। জনগণের সাথে না থাকলে একটা জিনিস আমি আবারও বলি, সেটা হচ্ছে আমাকে কয়েকজনই আমেরিকাতে কিছু আওয়ামী সিনিয়র অফিসার আছে আর কি, এখানে যারা একটা গ্রুপ এখনো মেনটেন করে, আওয়ামী সিনিয়র অফিসারদের গ্রুপ, তো বলছে যে আমার ইহকাল পরকাল দুইটাই শেষ। আমার কাছে তাই মনে হচ্ছে। এখনো আমি কনফিডেন্ট পাচ্ছি না যে বাংলাদেশে কনফিডেন্টলি ওখানে যাবো, কারণ এখনো ইন্ডিয়ান হেজিমনি, জেনারেল ওয়াকার যদি থাকবে ইন্ডিয়ান হেজিমনি থাকবে। ওখানে থাকলে আমি বলতেছি না জেনারেল ওয়াকার উইল ট্রাই টু হার্ম মি, বাট তার যে সাপোর্টের সেবাদাস যেগুলো আছে, দে উইল ট্রাই টু হার্ম মি। এই জন্য আমি এখনো সেফ ফিল করতেছি না। সো আমাদেরকে প্যাট্রিয়টিজম যে জিনিসটা, এটাতে কোনো ছাড় দেওয়া যাবে না, এখানে স্ট্রংলি দাঁড়াতে হবে। এবং আমি সেনাবাহিনীকে বলছি, আমি টোটাল মিলিটারিতে 26 বছর, বিএমএ ট্রেনিং লেভেলে 28 বছর অ্যাক্টিভ সার্ভিস করেছি। এখানে আমি আমার যে সেনাবাহিনীর অফিসার হিসেবে যে রাইট, আমি
সিওর কাছ থেকে এক্সপ্লেনেশন পেয়েছি, বুলশিট খেয়েছি, বের হয়ে গিয়ে আবার ইন হয়ে আমার রাইট যেটা, হ্যাঁ, যে উনি আমাকে আমার প্রতি কি কি অন্যায় করছেন আমি স্পষ্ট বলেছি, লিখিতভাবে দিয়েছি, দিস ইজ অথরাইজড বাই দ্য ল। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কেউ সিনিয়রিটিতে এটা করি না কি জন্য, তাহলে আমার প্রমোশন উনি ওই সিনিয়র, কারণ বাংলাদেশের সিস্টেমটা এরকম, আমার সিনিয়র অন্যায় করতেছেন, এটার প্রতিবাদটা আমার লিখিত ওনার কাছেই দিতে হবে, উনি তারপরে উপরে পাঠাবে, মানে আই এম গুড উইথ ইট। বাট কথা হচ্ছে এখানে আমরা অনেকেই এটা করবো না, আমাদের প্রমোশন দরকার, আমাদের দরকার, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যখন এটা সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, প্লিজ আপনারা চুপ করে বসে থাকবেন, এটার প্রতিবাদ করবেন। সার্বভৌমত্ব, দেশ সবার আগে, সার্বভৌমত্বের প্রশ্নে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। এখনো বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এই ভারতের হেজিমনি আছে, এটা স্পষ্ট, কারণ জেনারেল মুজিব পালিয়ে গেছে, জেনারেল হামিদ পালিয়ে গেছে, জেনারেল সাইফুল ইসলাম পালিয়ে গেছে, সবগুলা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে থাকার সময় পালিয়ে গেছে। অনেক ধরনের সিচুয়েশন হচ্ছে। সো আমি সবাইকে বলবো যে যারা সেনাবাহিনীতে আছেন সার্বভৌমত্বর বিষয়ে কোনো কথাবার্তা বলবেন না। এখনো যারা রিটায়ার্ড অনেক অফিসার আছেন, যারা ইনিয়ে বিনিয়ে কি বলে প্যাট্রিয়টিজমের কথা বলে, সেনাবাহিনীর ভ্রাতৃত্ববোধ, এই গত 16 বছর আপনারা ভ্রাতৃত্ববোধ দেখান নাই, আর 2-3টা বছর ভ্রাতৃত্ববোধ ছাড়া চলেন কাইন্ডলি, আর 16 বছরে তো ভ্রাতৃত্ববোধ দেখান নাই। জেনারেল আজমিকে যখন আয়না ঘরে নিয়ে গেছিল আপনারা ভ্রাতৃত্ববোধ দেখান নাই। যখন আরেকজন 10 লংয়ের অফিসারকে আমি বলেছিলাম, মকসুরুল, সেই 19 মকসুরুল স্যার, কর্নেল মকসুরুল, সে চিমটা দিয়া দাড়িগুলা টেনে টেনে ওনার ছিঁড়ছিল 25 ফেব্রুয়ারির পরে, তখন কোথায় ছিল আপনার ভ্রাতৃত্ববোধ? আপনারা এগুলো জানতেন না, ওই সমস্ত কথা বলে। এখন আমার ফ্রেন্ডরাও অ্যাকচুয়ালি, জিয়াউল হাসান যে আমাকে আমার বেতন বন্ধ করার প্রক্রিয়া করেছিল, আমার এক কোর্সমেটাও, তো এটা নাকি কেউই জানে না। আমি যে গ্রুপের মধ্যে লিখছি কেউই নাকি জানে না। আমি যে আরেক বন্ধু কালকে বললো যে আমি এতগুলো লেখা লিখছি জিয়াউল হাসান নিয়ে, এটা নাকি না বলে, তো না বলে যদি এটা নিয়ে কেউ কথা বলে, দ্যাট ইজ ইউর ফল্ট। নাও হি ইজ কনভিন্সড দ্যাট ইটস নট মাই ফল্ট, এখন ঠিক মতো পড়েছে। বাট জিনিসটা হচ্ছে আপনাদেরকে এই হিপোক্রেসি করলে হবে না, যে আপনি একটা যদি জানেন যে এটা এই জিনিসটা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে। আমি সিও প্যারাকমান্ডো থাকা অবস্থায় জেনারেল শফিউদ্দিন ডিএমআই ছিলেন, তখন ট্রেনিং নিয়ে আমি সরাসরি, যেখানে ইন্ডিয়ার ছিল হচ্ছে যে আমাদের স্পেশাল ফোর্সের দরকার নাই, তারা নাকি ক্রাইসিস হলে দেখবে, আমি কিন্তু স্ট্রংলি বলেছি। উনি বলেছে যে বাংলাদেশে এরকম কাউন্টার টেররিজম সিচুয়েশন কবে হয়েছে? আমি স্যার 1977 হয়েছে, জাপান এয়ারলাইন্সের একটা প্লেন হাইজ্যাক হয়েছিল ঢাকাতে, আমাদের স্পেশাল ফোর্স থাকলে তখন এই সমস্যাটা হতো না। 40 বছর আগে একটা হয়েছিল, এখন এটার জন্য কি আমাদেরকে ইয়ে করতে? আমরা স্যার আগামী 100 বছরও যদি বাংলাদেশে এরকম টেররিস্ট সিচুয়েশন না হয়, দিস ইজ আ নিউ ইমার্জিং থ্রেট ইন দ্য ওয়ার্ল্ড, আমাদেরকে ওইটার জন্য প্রস্তুত থাকতে হবে। হলিয়ার্টিজের প্রুভড। সো আমি সেনাবাহিনীতে থাকি, আপনারা বলতে পারেন যে এখন রিটায়ার করে দূর থেকে এসে করতেছি, তা না। আমার একটা সিচুয়েশনে আমি এখানে চলে আসছি। বাট কথা হচ্ছে এখানে এসে আমি যে যুদ্ধটা করতে পারছি, আমি দেশে থাকলেও সেই যুদ্ধটা করতে পারতাম না। এবং আমি সেনাবাহিনীতে চাকরিরত থাকা অবস্থায় আমি অন্যায়ের প্রতিবাদ করে আসছি। প্লিজ আপনারা যারা সার্ভিসে আছেন তারা সার্বভৌমত্বের প্রশ্নে দয়া করে কোনো ছাড় দিবেন না। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।